আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে করে আপনি একেবারে কম ইনভেস্টমেন্টে ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করতে পারেন। বলতে পারেন যে অলমোস্ট ২০২৪ সাল শেষ এবং ২৫ সালের শুরু প্রায়। তো আমরা কিভাবে করে এই বিজনেসটা স্টার্ট করতে পারি? আমার কাছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাইরে থেকে কল আসে, বাংলাদেশের মধ্যে থেকে কল আসে যে ভাই ট্রান্সপোর্ট ব্যবসাটা শুরু করব কিভাবে? আমার তো এই পুঁজি আছে, অথবা আমার কোনো একজন ফ্রেন্ড বলতেছে যে তার ব্যবসায় ইনভেস্ট করতে। সো আজকে একটু ইনফরমালি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ধরেন সিচুয়েশন এরকম যে আপনার কোনো একজন ফ্রেন্ডের ট্রান্সপোর্ট ব্যবসা আছে এবং তার নিয়মিত কম বেশি আয় হচ্ছে, সে আপনাকে ইনভেস্ট করার বিষয়ে কনভিন্স করতেছে অথবা বলতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব সহজে কনভিন্স হয়ে যাই যে না, মনে হয় যে নিয়মিত একটা ইনকাম যেহেতু আসে, এবং ট্রান্সপোর্ট ব্যবসাটা কিন্তু একটা নগদ টাকার ব্যবসা বা কাঁচা টাকার ব্যবসা। অনেকে বলে যে এখানে রাতারাতি অনেক টাকা ইনকামের সুযোগ আছে। সো এ ধরনের কিছু বিষয় আছে যা লাক ফেভার করে, তারপরও চরম কিছু বাস্তবতা আছে। যদি এমন হয় যে কেউ আপনাকে ইনভেস্ট করতে বলতেছে এবং আপনিও চাচ্ছেন ইনভেস্ট করার জন্য, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে হলো আপনি তার বিজনেসটাকে অবজার্ভ করেন। এটা থাকে আমাদের কমন একটা সলিউশন বা অ্যান্সার। আপনি ৩ মাস, ৬ মাস, ১ বছর তার সাথে বিজনেসটা দেখেন। পণ্য পরিবহনের যে ব্যবসাটা এবং আপনার আরেকটা আছে হলো গণপরিবহনের ব্যবসাটা, এটা কিন্তু দুই রকম স্ট্র্যাটেজি। গণপরিবহনের ক্ষেত্রে হয় কি, এটার কিন্তু কোনো ফিক্সড ক্লায়েন্ট থাকে না। পাবলিক মানে জনগণ, এরাই কিন্তু ক্লায়েন্ট। কিন্তু ট্রান্সপোর্ট বা পণ্য পরিবহনের ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট থাকে। সেটা কোম্পানি হতে পারে, সেটা বিভিন্ন বাইং হাউস হতে পারে, এবং সেটা লোকাল বায়ার বা ক্লায়েন্টও হতে পারে কোনো কোনো বাজারের। সো আপনার ফ্রেন্ড বা আপনাকে যিনি ইনভেস্ট করার বিষয়ে বলেন, তার কথার সাথে তার বিজনেসের মিল আছে কিনা আপনি এটা দেখার ট্রাই করবেন। যদিও তারা এতটা সময় নিবে না, বা এই বিষয়গুলো আসলে মেনটেন করা একটু চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও মানে চেষ্টা করতে হবে এই ইনফরমেশনগুলো তার কাছ থেকে নেওয়া, সরজমিনে যাওয়া এবং বিজনেসটাকে নিয়মিত ফলো আপ করা। আরেকটা ব্যাপার বলে রাখি, অনেক সময় এমন হয় যে টাকা পয়সা ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পর যেমন দেশে কিন্তু নানা রকম সমস্যা লেগে থাকে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিজনেসটা কিন্তু শুধু আপনি বসে বসে চিন্তা করলেন বিষয়টা কিন্তু এরকম না। একটা দেশের ইকোনমি, একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, এই জিনিসগুলো এবং সামগ্রিক ভৌগোলিক একটা ব্যবস্থা, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে। ধরেন আপনি বিজনেস স্টার্ট করছেন এবং আপনি যে এলাকাতে বিজনেস স্টার্ট করছেন ওইখানে ছোটোখাটো একটা কেওয়াস বা একটা যুদ্ধ বা একটা ঝামেলা হইলো, যেমন গত জুন, জুলাই, অগাস্টে যা হলো, এতে কিন্তু আমাদের অনেকের ব্যবসায়ী কিন্তু বন্ধ ছিল, আবার অনেকের ব্যবসা ভালো ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো ডকুমেন্ট কী কী লাগবে। ধরেন আপনি কোনোভাবে বিজনেসটা শুরু করছেন, আপনার ফ্রেন্ডদের সাথে যদি এক্সিস্টিং বিজনেসে যান, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে ডকুমেন্ট আগে থেকেই করা থাকবে। ইভেন তাদের সাথে যে কন্ট্রাক্টগুলোতে আপনি যাচ্ছেন, অবশ্যই সেখানে ডকুমেন্ট করে নেবেন যে আপনার কতটুকু অংশ, বা এখানে যদি লস হয় কী হবে, এখানে যদি প্রফিট হয় কী হবে, প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট করে রাখবেন। আর যদি নিজে বিজনেস স্টার্ট করেন, সেক্ষেত্রে আপনার কী কী ধরনের ডকুমেন্ট লাগতে পারে, যেমন এখানে দুই রকম আমরা চিন্তা করতে পারি। একটা রকম হচ্ছে হলো আপনি যদি মনে করেন যে আমি পরীক্ষামূলক বিজনেসটা করতে চাই, তাহলে আপনি ৬ মাস বা ১ বছর বা ২-৩ মাস আপনি বিজনেসটা নিজের মতন করে নিজের এলাকায় করলেন, যদি সেটা ছোট পরিসরে করেন। কিন্তু আমি বলবো না যে এটা আপনি নিয়মিত এভাবে করেন, মানে জাস্ট এটা হলো পরীক্ষামূলক যদি আপনি করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রেড লাইসেন্স বা এই জিনিসটা না করেও আপনি পরীক্ষামূলক জাস্ট কিছুদিন করেন যে এই ধরনের বিজনেসটা আসলে করা যায় কিনা। আরেকটা জিনিস করতে পারেন, আপনার যদি একটা মিশন ভিশন বা আপনার যদি একটা অনেক দূরবর্তী একটা ইচ্ছা থাকে বিজনেস নিয়ে, তাহলে বলবো প্রথম থেকেই ট্রেড লাইসেন্স করেন, অবশ্যই ট্রেড লাইসেন্স করবেন। নিয়মিত আপনার যে রিটার্ন জমা সেটা আপনি অবশ্যই দিবেন। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বড় বড় ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো লাগবে। যেমন আমি আপনাকে বলি, ধরেন আপনি অনেক বড় কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছেন, তখন ওরা প্রথমেই দেখবে যে আপনার আসলে কাগজপত্র আছে কিনা, আপনি ঠিকমতো রিটার্ন জমা দেন কিনা। ওরা এটা না দেখলেও ওদেরকে যখন আপনি বিল সাবমিট করবেন, সেই বিল সাবমিট থেকে কিন্তু এগুলো কেটে রাখবে। এখানে আবার একটা পরিস্থিতি বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা লোকাল মার্কেটে বিজনেস করি, আমরা হাতে হাতে টাকা লেনদেন করি, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্ন বা এই বিষয়গুলো কিন্তু আমরা অতটা মানি না। বাট এটা খুব একটা ভালো প্র্যাকটিস না। ওভারঅল বলতে চাই যে ডকুমেন্ট রিলেটেড এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। ইনিশিয়ালি অফিস নিতে হবে কিনা, অফিস না নিয়েও যদি করতে পারেন ভালো। অফিস অফিস যদি নেওয়ার সামর্থ্য থাকে, আমি বলবো যে মিনিমাম একটা ছোট দোকান হলেও নেন,
এবং অবশ্যই ভিজিটিং কার্ড করাবেন, যেখানে আপনার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের লোগো, ভিজিটিং কার্ড এই জিনিসগুলো করাবেন। এরপরে পরবর্তীতে আরও কিছু বিষয় আছে, যেমন এটার জন্য আমি একটা ডিফারেন্ট ভিডিওতে বলবো, যেমন কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইল এটা এই বিষয়ে অনেকেই জানে না, মানে সামনে একটা ভিডিও আসতেছে সেই ভিডিওতে বলবো যে এই ভিডিওতে এরকম হতে পারে এই ভিডিওটা, যে আপনি ক্লায়েন্ট কীভাবে পেতে পারেন। এরপরের যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে হলো সোর্সিং, আপনার সার্ভিসের সোর্সিংটা। যেমন ধরেন যেহেতু এটা একটা গাড়ির বিজনেস, এই গাড়িটা আপনার কি নিজস্ব গাড়ি হবে, নাকি এই গাড়িটা আপনি ভাড়া করে নিয়ে আসবেন? যদি নিজস্ব গাড়ি হয় তাহলে তো ভালো, তাহলে সেক্ষেত্রে দক্ষ ড্রাইভার মানে জনবল এগুলো অ্যাসাইন করতে হবে বা নিয়োগ দিতে হবে। আর যদি বাইরে থেকে গাড়ি নিয়ে আসেন, দেখেন বাইরে থেকে আপনি যার কাছ থেকেই গাড়ি নিয়ে আসেন না কেন, অবশ্যই ট্রাস্টেড পিপলের কাছ থেকে গাড়ি নিয়ে আসবেন। আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। ধরেন আপনি কোনো একজন ক্লায়েন্টকে আপনার গাড়িটা দিচ্ছেন, হয়তোবা সেখানে আপনার প্রফিট থাকবে 1000 টাকা, মানে আপনি মার্কেট থেকে একটা গাড়ি ভাড়া নিলেন, তারপরে 1000 টাকা নিজে প্রফিট রেখে আপনি কোনো একটা ক্লায়েন্টকে দিলেন। কিন্তু দেখেন এখানে আপনি কত বড় রিস্ক নিচ্ছেন। ধরেন 50 লাখ টাকার মাল সেই গাড়িতে করে যাবে ক্লায়েন্টের, এই মাল যদি হারায় তাহলে কিন্তু প্রথমে আপনি দায় নিচ্ছেন, এরপরে যার গাড়ি ও দায় নিবে। মানে আপনারা দুইজনের ঝুঁকিতে আছেন এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে কিন্তু আপনি আছেন। আপনি 1000 টাকার বিনিময়ে এত বড় ঝুঁকির কাজ করতে যাচ্ছেন। সো আপনি যে জায়গা থেকে গাড়িটা নেন, অবশ্যই সেই গাড়িটা অথরাইজড কিনা, বিআরটি এর কাগজপত্রগুলো, এখন অনেক ধরনের অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপস দিয়ে এগুলো চেক করাই নেবেন। তারপর হচ্ছে হলো যে ড্রাইভার তারা দক্ষ কিনা, তারা প্রফেশনাল কিনা, এই বিষয়গুলো, মানে কোনো একটা ট্রান্সপোর্ট এজেন্সির কাছ থেকে গাড়ি নেন অথবা ব্যক্তি মালিকানার কাছ থেকে গাড়ি নেন, অবশ্যই এই বিষয়গুলো আপনারা মেনটেন করবেন আশা করছি। এরপরের যে বিষয়টা হতে পারে, এরপরের বিষয়টা হচ্ছে হলো ক্লায়েন্ট। ধরেন আমি একটু প্রথমে ফিরে যাই, আপনাকে কেউ একজন পরামর্শ দিয়েছিল যে ভাই আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, অথবা আপনি দেখলেন যে এখানে অনেক টাকা ইনকাম। আসলে ভাই ক্লায়েন্ট যদি না থাকে, আপনার যদি সেল না হয়, আপনার সার্ভিস যতই ভালো হোক, আপনি যতই আপনার যতই ডকুমেন্ট থাক, যতই অফিস থাক, যতই স্কিল থাক, আপনার ক্লায়েন্ট নেই, তাহলে কিন্তু মহাবিপদ। আপনার সেল না হলে কিন্তু আপনি খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। সো এই বিজনেসে নামার আগে অবশ্যই আপনি কিছু ক্লায়েন্ট নিশ্চিত করে নেন। আচ্ছা, যদি বিষয়টা এমন হয় যে আপনি আপনার কোনো ফ্রেন্ডদের সাথে বিজনেস করতে যাচ্ছেন, তাহলে এইটা কিন্তু দেখা যাচ্ছে তাদের কিছু এক্সিস্টিং ক্লায়েন্ট থাকতেই পারে, আপনার কিন্তু জিনিসটা সহজ হলো। আর যদি এমন হয় নিজে নিজে ব্যবসা শুরু করতেছেন আপনার লোকাল এরিয়াতে, যেমন ধরেন আমাকে বেশ কিছু এটা 6 মাস বা 1 বছর আগের কথা, আমাকে মালয়েশিয়া থেকে এক ভাই ফোন দিয়ে বললেন যে ভাই আমি পিক আপ কিনতে চাই কিছু, এবং এই পিক আপগুলো আমি আমার বাজারে চালাতে চাই। আমি কিছু আড়তের সাথে কথা বলেছি, ওদের গাড়ির শর্টেজ আছে। তো দেখেন উনি আমাকে কিন্তু এটা বলল, আমি ওনাকে তখন এই বিষয়গুলো, যেমন এই একটা বিষয়কে মেনশন করলাম যে দেখেন আপনার কাছে হয়তোবা কিছু কয়েকজন পার্টি বলছে যে ভাই গাড়ির শর্টেজ আছে, আসলেই শর্টেজ আছে কি না, আপনি যদি ওই বাজারে ভালো করে খোঁজখবর না নিয়ে কিছু গাড়ির পিছনে টাকা ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু বিপদ। কারণ আপনারা আপনারা দেখবেন যে যাদের কিস্তির গাড়ি আছে, এই কিস্তির গাড়িগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে এরা কিস্তি দিতে না পেরে অনেক প্রেসারে, দেখা যাচ্ছে অনেক কম প্রাইসে বা মার্কেট বিলো রেটে ওরা কিন্তু গাড়ি ভাড়া করে। সেক্ষেত্রে যারা নর্মাল যারা বিজনেস ব্যবসায়ী যারা মহাজন আছে, এরা কিন্তু বিপদে পড়ে। সো এরকম কিন্তু কিছু কৃত্রিম বা ধরেন কিছু নির্মম পরিস্থিতি কিন্তু আমাদের দেশে এগুলার এক্সাম্পল আছে। সো এগুলোর চিন্তাভাবনা করে অবশ্যই এই বিজনেসে নামার আগে আপনি ভালো করে বেশ কিছু ক্লায়েন্ট বা সেলের সোর্সটা আপনি নিশ্চিত করবেন। এবং ক্লায়েন্ট আপনি পেতে পারেন আরও কীভাবে, এ নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে। সেই ভিডিওতে আমরা কোম্পানি প্রোফাইল, ক্লায়েন্ট বা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে যে ধরনের ডকুমেন্টের বিষয়গুলো আসতে পারে, আমরা সেগুলো নিয়ে আলাপ করব। সর্বশেষ যে বিষয়টা সেটা হলো সার্ভিস, আফটার সেল সার্ভিস। এটা নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে আপনার লোকজনগুলো খুব একটা প্রফেশনাল না, আপনি খুব একটা ভালো সার্ভিস দিতে পারতেছেন না। আপনার এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি প্রপার খেয়াল না রাখেন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনার যিনি ড্রাইভার আছেন উনি খুব ভালো কমিউনিকেট করতে পারতেছেন না, ক্লায়েন্টের সাথে খুব ওয়েল বিহেভ করতে পারতেছে না, এগুলো কিন্তু একটা সমস্যা। আবার ধরেন বলতে পারবো যে আপনার হিসাব নিকাশটা আপনি খুব একটা ভালোভাবে রাখতে পারতেছেন না, এগুলো কিন্তু ড্রব্যাকস। তো এরকম আরও অনেক প্রবলেম নিয়ে কথা বলা যায় ইনশাল্লাহ, এটা নিয়ে অন্য একটা ভিডিও করা যেতে পারে, কারণ এখানে অনেকগুলো ইস্যু আছে যে এই ট্রান্সপোর্ট বিজনেসে কী ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা এরকম একটা বিষয় নিয়ে একটা ভিডিও দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই, আপনারা দেখবেন।
সো মোটামুটি এ কটা বিষয় আমরা যদি সামারাইজ করি, যে প্রথমে আপনার প্ল্যানিং বা ডিসিশন মেকিংটা আসলে সময় উপযোগী আছে কিনা সেটা আপনি চিন্তাভাবনা করবেন। ডকুমেন্টের বিষয়ে বললাম, এরপরে বললাম হচ্ছে ক্লায়েন্টের বিষয়ে, এবং এরপরে সর্বশেষ হলো সার্ভিসটা কীভাবে আরও বেটার দেওয়া যায়। মোটামুটি এই চারটা বিষয় নিয়ে কথা বললাম, এবং কোম্পানি প্রোফাইল বা ক্লায়েন্ট কীভাবে পাবেন এবং চ্যালেঞ্জগুলো কী কী এগুলো নিয়ে সামনে ভিডিও আসছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।